যে আমাদের গাড়ি চলে এসছে, এখানে জিনিসপত্র তোলা হচ্ছে। মা তোমাকে খুব ভালো লাগছে সকালবেলা। চলো অন্তরা, বেরিয়েছিস? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7টা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি। এবার একটু দেখ, এইদিকে দেখ, আছি সবাই। আজকে একটা গাড়ির মধ্যে আমরা সবাই এইরকম ভাবে অ্যাডজাস্ট করছি, দুটো গাড়ি করতে গেলে অনেক লেট হয়ে যাচ্ছে। আমি তোমার ব্যাগের পেছনে রেখে দিয়েছি। এই দেখো, আমরা কথা বলতে বলতেই পৌঁছে গেছি। মাত্র 3 মিনিট সময় লেগেছে। আমি হোটেলটা সেই জন্য এইভাবেই চুজ করেছিলাম, যাতে ফেরির খুব কাছে হয়। আর ফেরি মানে তো বুঝতেই পারছো, জলপথ। আর এখানেও ছিল এয়ারপোর্টের মতন সেম রেস্ট্রিকশন, ভিডিও অ্যালাউ নেই। আর বাইরের রাস্তাঘাট দেখেই তো বুঝতে পারছো আমরা কেমন মজায় ঘুরছি, বৃষ্টি আর বৃষ্টি। আর এই দিনটা ছিল আমাদের আন্দামান ট্যুরের 3rd ডে। তো আজকের দিনে আমরা কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফেরি তো শুনেই নিয়েছো, তার মানে জলপথে জার্নি হতে চলেছে। তো আমরা জলপথে কোথায় যাচ্ছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এটাই ছিল আমাদের প্রথম জলপথের জার্নি। জিজ্ঞেস করে আসলাম, ওখানে তো বারণ করলো, এখানে ভিডিও অ্যালাউ করবে কিনা তাই। ঠিক আছে, চলো। হ্যাপি, আমাকে একটু পরে বসতে দিস। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা সিট, এখানে মা বাবা বসবে। ফাইনালি আমাদের জলপথের যাত্রা শুরু হয়ে গেল। আর এখানে আমরা সিটেও বসে পড়েছি। আমাদেরকে রুলস বুক, গাইড বুক সব দিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে টিভি স্ক্রিনেও পুরোটা শো করছিল। আর বলতে বলতেই জেটি ছেড়ে দিল আমাদের ক্রুজ। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর সেই দিন ছিল ভীষণ সুন্দর ওয়েদার। এর আগের দিনে কিন্তু ঝমঝম করে রাতের বেলা বৃষ্টি হয়েছিল। আর এখন তো বাইরের দিকটা দেখে তোমরা বুঝতেই পারছো ওয়েদার কতটা ভালো। সেই তো 7 সকালে বেরোনো হয়েছিল, পেটে কিছু পড়েও ছিল না। সবাই চা বিস্কিট খেলেও আমি কিছু খেয়েছিলাম না। আর আমার বেজায় খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য চলে এসেছিলাম খাবারের কাউন্টারে। ওই কিছু স্ন্যাক্স টাইপের খাবার দাবার ছিল, কিছু জুস ছিল। তো দামটা ছিল প্রচণ্ডই বেশি, মানে আমরা সাধারণত যে দামে খাই তার থেকে মোটামুটি 4-5 গুণ বেশি তো ছিলই ছিল। আর আমি যেসব খাবার নিয়েছিলাম তার মধ্যে ছিল চা, এটা অবশ্যই অন্তরার জন্য। একটা প্যাটিস নিয়েছিলাম, সিঙ্গাড়া নিয়েছিলাম আর স্যান্ডউইচ। এবার আসি টেস্টের কথায়। খাবার এত বাজে ছিল টেস্ট, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি থু করে ফেলতে পারছিলাম না, বা সেটাই। এই সামান্য খাবারের এত দাম নেয়, একেবারে গলা কাটা দাম। তার উপরে যদি এত জঘন্য বানায় তখন খুবই মায়া লাগে। এরপর আবার শুরু হয়ে গেছিল মাঝ সমুদ্রে বৃষ্টি। আমার তো বেশ ভয় ভয়ই লাগছিল। তবে বেশ কিছুক্ষণ পরে বৃষ্টিটা ছেড়েও গেছিল। এরপরে আমি গেছিলাম হচ্ছে দোল খেতে। তো কিরকম দোল খেয়েছিলাম দেখে নাও। আর দুলবি, এটাই তো এনজয় করার সময়। আর এইটা না, আর এটা তুই যা, কেন আমি তো যাচ্ছি, তুই আয়। বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে আবার খটখটিয়ে রোদ বেরিয়েছিল। আর দেখো, উইন্ডো সিট দিয়ে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে দুই পাশ দিয়ে। তবে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারদের বেহাল অবস্থা ছিল। সমুদ্রের দুলুনি সবার সহ্য হয় না। আমার কিভাবে যেন সহ্য হয়ে গেছিল। তবে সিক্রেটটা বলি, আমরা হচ্ছে গিয়ে করিমপুর কৃষ্ণনগর লোকাল বাসের প্যাসেঞ্জার। আমার মনে হয় ওই রুটটাতে যে একবার সার্ভাইভ করে গেছে, সে মনে হয় একেবারে নির্দ্বিধায় স্পেসেও যেতে পারবে। আমার সেই ছোট্টবেলা থেকে, সরি ভুল হয়ে গেল, একেবারে কুট্টিবেলা থেকে ভীষণ শখ ছিল আমি একবার জাহাজে চড়বো। ওই যে যখন থেকে টাইটানিক দেখেছি, তারপরে আবার কাহো না পেয়ার হে, এসব দেখার পরে বোধহয় সবারই একবার করে জাহাজে চড়ার ইচ্ছে হয়। সেরকম আমারও হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে আমার পক্ষে ওরকম জাহাজ জার্নি সম্ভব নয়। ভেবেছিলাম যে জাহাজে একবার চড়বো, হয়তো আন্দামান আসার সময়ই চড়তাম, কিন্তু আমার পুচকুটাকে নিয়ে আরও সাহসটা দেখালাম না। ওই ইচ্ছেটাকে ভেতরেই মেরে ফেললাম। আর খুব একটা ইচ্ছেও নেই জাহাজে চড়ার। এই যে আমি আবার দুলতে দুলতে চলছি। সামনের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে আনলাম। এবার চলো পেছনের ভিউটা কেমন সেটা একটু তোমাদেরকে দেখিয়ে আনি। দেখো, জাহাজটা কিন্তু বেশ ভালো দুলছে। আমি পুরো ব্যাপারটা এনজয় করছিলাম, কারণ বসে থাকতে অসুবিধা হচ্ছিল, দাঁড়িয়ে বেশ ভালো ছিলাম। এদিকে আমার বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিল। তো এবার দেখো পেছনের ভিউটা কেমন লাগছে। কি দারুণ লাগছে না? পেছনের ভিউটা দেখে তো আমি পুরো এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আমার তো ভীষণ বাইরে যেতে ইচ্ছে করছিল। আমি না এখানকার ক্রুজ মেম্বারদের বলেও ছিলাম যে একটু যেতে দেবে কিনা, না করে দিল। আবার আমি দুঃখী হয়ে সিটে বসে পড়লাম। সিম্বা, সিম্বা, সিম্বা।
আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, হ্যাভলক আইল্যান্ড মানে স্বরাজদ্বীপ, দেশের প্রথম স্বাধীন মাটি। এর ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। এখন এর ঐতিহাসিক দিকটা নিয়ে আলোচনা না করাই ভালো, কারণ ইতিহাসে আমি এমনিতেই ভীষণ কাঁচা। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে এমনিতেই আমি সব ভুলে গেছি। আর এই যে এই ক্রুজটাতে করে আমরা আসলাম, এখানে যে কত লোক যাতায়াত করছে, মানে এখন বুঝতে পারছি যে কত লোক বেড়াতে এসছে। আর এই জেটিটা থেকে অনেকটাই আমাদের হাঁটতে হচ্ছে। আর এমন চাঁদি ফোঁটা রোদ্দুর এখন বেরিয়েছে, মনে হচ্ছে ছুটে পালাতে পারলে বাঁচি। একদমই বেশিক্ষণ স্টে করা যাচ্ছিল না এই রোদে। আমরা হ্যাভলক পৌঁছে গিয়েছি। আমার মামকে পুরো হিরোইন লাগছে। আর এই যে আমি ক্যামেরাম্যান। এখন না তুই ওই কাজটা নে, ঠিক আছে? সবাইকে হিরোইন লাগছে, ফুলঝুরি লাগছে, আর আমাকে দেখো, আমাকে লাগছে হচ্ছে ঝগড়ুটি বুড়ির মতন। এমনিতেই আমি একটা ঝগড়ুটি বুড়ি, সবার সাথে যেচে যেচে ঝগড়া করি শুধু। আর এখন যাচ্ছি, এখান থেকে গিয়ে উঠবো হচ্ছে গাড়িতে। গাড়ি আমাদের ওয়েট করছে। আমরা যে থাকার জায়গাটা বুক করেছি সেখান থেকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর হ্যাভলকে এসে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, কারণ এত সুন্দর ভিউ চারিদিকে, আমি কি ক্যাপচার করবো আর কি ক্যাপচার করবো না সেটা বুঝতে পারছিলাম না। এখানে আমার মোবাইলের স্টোরেজ আর ব্যাটারি দুটোই শেষ হচ্ছিল। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো। জেটি থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের থাকার জায়গার উদ্দেশ্যে। আর আমাদের থাকার জায়গাটা জেটি থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই ছিল। আমি সেরকম করেই বুকিংগুলো করেছি, কাছাকাছি করে, মানে যাতায়াতের সময় যাতে অসুবিধা না হয়। আর আমরা ড্রাইভারের সাথে একটুখানি ট্যুর প্ল্যানটা, মানে এখানে আমরা কেমনভাবে দিনগুলো কাটাবো, কোথায় কখন যেতে হবে, সেরকমভাবে ডিসকাস করে নিচ্ছিলাম। আর এই যে রাস্তা দেখো, আমার তো রাস্তাটা দেখে মনে হচ্ছে আমি আমার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমার খুব একটা ভালো ফিল হচ্ছিল না যে কোথায় গিয়ে উঠবো, সেই জায়গাটা তো আর দেখা নেই। তো কোথায় গিয়ে পড়েছিলাম সেটা না হয় গিয়েই দেখা যাক। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের হোটেলে। এটা হোটেল নয়, এখানে রিসর্ট বুক করেছিলাম, তো রিসর্টে পৌঁছে গেছি। তো রিসর্টের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হলো আমাদের হোটেল কাম রিসর্টের বাইরেটা। তো এখন আমরা চলো ভেতরের দিকে যাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে। ভেতরটায় ঢুকেই কেমন অন্ধকার অন্ধকার লাগছে না? সেই গল্পে পরে আসবো। এখানে আসার পরে আমাদের সাথে কি কি হয়েছিল সেটা জানলে তোমরা আঁতকেই উঠবে। আর এই যে দেখো, রিসেপশনে সবাই গোমড়া হয়ে বসেছিল। আর আমাদের ব্যাগগুলো এখানে রাখা ছিল। আসার পরেই আমাদের সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দেয়া হয়েছিল। এখানে শুধু আমরা না, অনেক বোর্ডাররাই ছিল। তারাও ওয়েট করছিল একটা রুম পাবার অপেক্ষায়। আমরা আগে থেকেই বুকিং করে এসেছিলাম, তবুও ওয়েট করছিলাম, কারণ আমরাই আগে চলে এসেছিলাম। আমাদের চেকিং টাইম ছিল হচ্ছে 12টার সময়, আমরা পৌঁছে গেছিলাম প্রায় 11:30টার আগেই। আর শুধু আমরা না, সবারই এরকম অবস্থা। আর এদিকে আমার ছেলেকে খাওয়ানোর তোড়জোড় করা হচ্ছে, ওকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না, ও শুধু ছোটাছুটি করতে চাইছে। তবুও জোর করে ওকে একটু খাওয়ানো হয়েছে, এখন একটু ছেড়ে দেবো, একটু ঘুরে ঘুরে বেড়াক। এখনও তো রুম পেতে আমাদের অনেকটা টাইমই লাগবে। আর এখানে আসার পরে আমাদের সাথে কি হয়েছে, কত বড় ধোঁকার সম্মুখীন আমরা হয়েছি, আমাদের রুম এখন আমরা পাইনি, দেখিওনি কি অবস্থায় আছে, এই সমস্ত কিছুই আমি শেয়ার করব, তবে পরের ব্লগে অনেক কিছু দেখানোর আছে, রুম ট্যুর দেওয়ার আছে, রিসর্ট ট্যুর দেওয়ার আছে, আর আমরা এখানে এসে কি চেয়েছিলাম আর কি পেয়েছিলাম, সেই সমস্ত কিছু জানতে গেলে দেখতে হবে আমার পরের ব্লগটা। তাহলে আজকের মতন আমি এখানে এই ব্লগটাকে শেষ করব। নেক্সট পার্টটাকে আমি ঠিক এখান থেকেই শুরু করব। তাহলে আজকের মতন এখানেই টাটা, আবার পরে দেখা হচ্ছে।